কিছু ডিজাইন রয়েছে। প্রথমত আমি কিছু কিছু স্পেসিফিক ভাবে বলছি, ঠিক আছে? ফার্স্ট অফ অল হচ্ছে, যখন আমরা এক্সপ্লোরেটরি সফটওয়্যার স্টাইলটা করছিলাম, ইমপ্লিমেন্ট করছিলাম, সেটা কমপ্লিটলি বেসড অন এরর কারেকশন বেসিক্যালি। বোঝা গেল? আমরা when we consider the exploratory software development style, basically this style is completely based on error correction. বাট এই যে মডার্ন হ্যাঁ ম্যাম। সফটওয়্যার টেকনিক বললাম, that is modern software engineering technique, this is completely based on the principle of error prevention. আগেরটা ছিল এরর কারেকশন, অ্যান্ড মডার্ন টেকনিকটা হলো এরর প্রিভেনশন। ঠিক আছে? তার মানে কি, যে সফটওয়্যার মডার্ন সফটওয়্যার টেকনিক গুলো পেলাম, বেসিক্যালি এই সফটওয়্যার টেকনিকটা আমি তো জয়েন করাবো না বাবা, 37 হয়ে গেছে তো। এখন থেকে যাদেরকে এই যে দেখো এতক্ষণে ট্রাই করছে, আমি তো স্ক্রিনে তোমাদের সামনেই জয়েন করছি প্যারালালি। নেই আর কেউ 37? আচ্ছা, এবার দেখো, যেটা বলছিলাম, প্রিভিয়াস ওয়ান ইজ দ্যাট ইজ এরর কারেকশন। আমরা যে মডার্ন এরাতে যেগুলো পড়লাম আফটার 2000 এর পর, সেগুলো ছিল দ্যাট ইজ এরর প্রিভেনশন। ঠিক আছে? এরর প্রিভেনশন মানে কি, আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে প্রিন্সিপাল গুলো নেব, তাতে আমরা ফার্স্ট রিয়ালাইজ করব যে এটা কস্ট ইফেক্টিভ কিনা। আমি যেই এররটা প্রিভেন্ট করছি, যে এররটা বেসিক্যালি অকার হয়েছে, সেটা কারেক্টেড থেকে কি প্রিভেন্ট করলে কস্টটা কি কম পড়বে, সেটাই আমরা ক্যালকুলেশন করেছি মডার্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট প্র্যাকটিসে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ ম্যাম। দেখো, তার মানে আমি দুটোর মধ্যে ডিফারেন্স কি সেটা বুঝতে পারলাম। আগেরটা ছিল এরর কারেকশন, কিন্তু আমি যখন মডার্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট প্র্যাকটিস করছি, অ্যাট দ্যাট টাইমে আমরা কি দেখব, ফার্স্টে আমরা যেই এরর প্রিভেন্টটা মানে অকার হয়েছে তার রেসপেক্টে যে প্রিভেনশনটা করছি সেটা কস্ট ইফেক্টিভ কতটা। ঠিক আছে? ইভেন কি, যদি এই প্রসেসটা করতে আমাদের অনেক সময় কোনো মিস্টেক হতেই পারে, মডার্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট যখন আমি ইমপ্লিমেন্ট করছি, অ্যাট দ্যাট টাইমে হয়তো ইমপ্লিমেন্ট, যেহেতু পুরো সিস্টেমটাই আমাদের গ্রুপে ডিভাইড থাকে, সামাও ধরলাম কোনো টিম মেম্বার মিস্টেক করে ফেলেছে। ঠিক আছে? সেটাকেও ডিটেক্ট করে আবার এরর যদি আমি প্রিভেন্ট করি, মানে বেসিক্যালি ডাবল এরর প্রিভেনশনেও যাতে আমার কস্টটা এরর কারেকশনের থেকে কম পড়ে, সেটা আমরা দেখি। এটা বেসিক্যালি আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট প্র্যাকটিসের টেকনিক। বোঝা গেল? Yes, ma'am. আর একটা জিনিস আছে, এক্সপ্লোরেটরি স্টাইলে এররটা ডিটেক্ট হয় অনলি ডিউরিং দি ফাইনাল প্রোডাক্ট টেস্টিং। তার মানে কি, আমরা এর আগেই দেখছিলাম যে কোনো প্রোডাক্ট যখন ফাইনালি লঞ্চ করছে, আমি তোমাদের এর আগেও বারবার বলেছি যে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মেন পার্ট হচ্ছে টেস্টিং, আফটার দ্যাট মেইনটেনেন্স। তো হ্যাঁ ম্যাম। আমাদের এক্সপ্লোরেটরিতে আমরা কি করি, পুরো প্রজেক্টটা ইমপ্লিমেন্ট হয়ে যায়, দেন ফাইনালি গিয়ে আমরা টেস্টিং করি অ্যাসেম্বল করার পরে। সেটাই এখনো আমরা দেখেছি। কিন্তু when we consider the modern practice of software development, at that time, every time when we fetch like a specific part, ধরো তোমরা টিম মেম্বার রয়েছে, সেভেন সেভেন টিম মেম্বার একটা প্রজেক্টে, যখন একটা একটা করে মেম্বারের ফেচ করব, আমরা অ্যাসেম্বল করব। ফর এক্সাম্পল, ফার্স্ট দুজনের যা ইমপ্লিমেন্ট হয়েছে সেটা অ্যাসেম্বল হলো, আফটার দ্যাটই সেটা টেস্টিং হয়ে গেল। নেক্সট থার্ড পার্সন অ্যাড হলো প্রজেক্টে, যে কমপ্লিট করে ফেলেছে, তার মানে থার্ড পার্সনেরটাও অ্যাসেম্বল হলো। দেন ফাইনালি তিনজনের কম্বিনেশনে যে প্রজেক্টটা আপ টু যতদূরই কমপ্লিট হয়েছে, লাইক 20% কমপ্লিট হয়েছে, সেটাও কিন্তু অ্যাট দ্যাট টাইমে আমাদের টেস্টিংটা হয়ে যায়। দ্যাট মিনস কি, আমাদের এক্সপ্লোরেটরি সিস্টেমের থেকে মডার্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট টেকনিক অনেক বেটার। এরর ডিটেকশনটা আরো মানে হ্যাঁ আমরা ম্যাম। আরো better করে ফেলছি। দ্যাটস ওয়াই এররটা আরো কম হচ্ছে। সেই জন্যই এটার নাম দেওয়া হচ্ছে এরর প্রিভেনশন, প্রিভেন্ট দ্য এরর। কারণ আমরা প্রথমেই শুরু স্টেপ গুলোতে আমরা এররটা প্রিভেন্ট করছি, অ্যান্ড এভরি স্টেপে সেটা টেস্টিং করছি। ঠিক আছে? ওকে ম্যাম। দেখো, সবার ক্লিয়ার হয়েছে?
আচ্ছা, এখানে কিছু বেসিক হ্যাঁ, ম্যাম। রিকোয়ারমেন্ট আছে, দ্যাট ইজ যেগুলো বললাম আমরা কি করি প্রত্যেকটা স্টেপে। ফার্স্ট হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করি, এটা অলরেডি আমরা পড়েছি। ডিজাইন, কোডিং অ্যান্ড টেস্টিং, এটা ইচ অ্যান্ড এভরি পার্টে হতে থাকে, ঠিক আছে? যতগুলো পার্টি আমরা কনসিডার করব, ইচ অ্যান্ড এভরি পার্টেই আমরা এটা দেখতে থাকবো। এটা একটা বললাম। আচ্ছা, নেক্সট দেখো, এগুলো অলরেডি যেগুলো বলে দিয়েছি এগুলো শর্টেস্ট ভার্সন করে লেখা রয়েছে, ঠিক আছে? দেখো এরর, এই যে যেটা আমি বললাম, এরর ডিটেক্ট অনলি ডিউরিং দি টেস্টিং ফাইনাল, কিন্তু এখন ফোকাস হয় এভরি পার্টে। এই ডিফারেন্স গুলো একটু দেখে নাও। তোমরা কি কেউ কোশ্চেন দেখেছো? এনিওয়ান? তোমরা সারাদিন করো কি? পড়াশোনাও করো না, কোশ্চেনও দেখো না, বাড়িতেই থাকো, অ্যাক্টিভ না। ঠিক আছে, দেখো এত দূর ছিল আমাদের ডিফারেন্স যেগুলো আমি এতক্ষণ ধরে বললাম, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ম্যাম। আরো কিছু আমি বলিনি, সেগুলো দেখি। এগুলো লাগবে না। ঠিক আছে, এই যতটুকু বলেছি অতটুকু, এত ডিটেলসে লাগবে না। আচ্ছা, নেক্সট দেখো, আমি নেক্সট চ্যাপ্টারে মুভ করছি, ঠিক আছে? দ্যাট ইজ চ্যাপ্টার নাম্বার 2, সফটওয়্যার লাইফ সাইকেল। আচ্ছা, সফটওয়্যার লাইফ সাইকেলটা আমি কোথা থেকে পেলাম এখুনি? সফটওয়্যার লাইফ সাইকেলটা কোথা থেকে পেলাম এখুনি, বলো? এখুনি সফটওয়্যার লাইফ সাইকেলের নাম একটু আগে বললাম। ম্যাম, সফটওয়্যার ডেভেলপমেন্টের যে মডার্ন অ্যাপ্রোচটা সেটাতে রয়েছে এটা। হুম, এটা ফার্স্ট পয়েন্টটা রয়েছে। আচ্ছা দেখো, আমরা কেন পড়ছি এটা একটু পরে আসছি। প্রথমে আমি বলে দিই সফটওয়্যার লাইফ সাইকেলটা কি, তারপরে আমি জানবো কেন এই লাইফ সাইকেল মডেলটা ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে? ফার্স্টে দেখো, আমাদের বেসিক্যালি এই যে লাইফ সাইকেল মডেল রয়েছে, বেসিক্যালি কিভাবে বলবো, ইট প্রেসক্রাইব দ্য ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, ঠিক আছে? দ্যাট হোয়াট এভার নিডেড, লাইক আমি যদি বুকিশ ল্যাঙ্গুয়েজে বলি তাহলে হচ্ছে এই লাইফ সাইকেল মডেল প্রেসক্রাইব দি ডিফারেন্ট অ্যাক্টিভিটিস দ্যাট নিড টু বি ক্যারিড আউট, মানে অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট, যেগুলো আমাদের দরকার সেগুলো ডেভেলপ করবে for software product and also perform the sequencing of these activities। তার মানে কি, আমি ধরো একসাথে অনেকগুলো কাজ নিয়ে ফেলেছি, এবার আমাকে খুঁজতে হবে কোনটার প্রেফারেন্স আগে, সেই কাজটাকে আমি ফার্স্টে তুলবো। তার যে বিভিন্ন যে প্রবলেম গুলো রয়েছে সেটা শর্ট আউট করে আমি একটা প্রজেক্ট ডেভেলপ যখন করব, প্রজেক্ট ডেভেলপ মানে আমার সফটওয়্যার প্রোডাক্ট একটা ডেভেলপ হবে, তার রিলেটেড যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিস গুলোকে একটা মডেলে কনভার্ট করা হয়। সেই মডেলটাকেই বলা হয় বেসিক্যালি সফটওয়্যার লাইফ সাইকেল মডেল, ঠিক আছে? বেসিক্যালি আরো যদি স্পেসিফিক ভাবে বলি তাহলে এই সফটওয়্যার লাইফ সাইকেল ইজ এ সিরিজ অফ আইডেন্টিফাইবল স্টেজ দ্যাট দ্য সফটওয়্যার প্রোডাক্ট আন্ডারগো ডিউরিং দিস লাইফ টাইম। এটার মানে হচ্ছে আমাদের যতগুলো কাজ রয়েছে, বেসিক্যালি ধরো একটা প্রজেক্ট ডেভেলপ করতে 6 মান্থ লাগবে, সেই 6 মান্থের কি কি আমরা ওয়ার্ক করেছি, লাইক ফার্স্টে আইডেন্টিফাই করেছি, নেক্সট কাস্টমার ফ্রেন্ডলি কিনা, কস্ট এফেক্টিভ কিনা, এই যে প্রসেস গুলো থ্রু হয়ে যায়। কি প্রসেস গুলো থ্রু হয়ে যায় কালকে আমরাই জেনেছি, এই কটা স্টেজ থাকে, দ্যাট ইজ ফিজিবিলিটি স্টাডি, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, ডিজাইন, কোডিং, টেস্টিং, মেনটেনেন্স। এই যে এত কিছুর মধ্যে দিয়ে থ্রু হয়ে যাবে প্রসেসটা, দ্যাট ইজ সফটওয়্যার লাইফ সাইকেল, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো হ্যাঁ আরো ম্যাম। কিছু ছোট কনসেপ্ট রয়েছে। প্রথমত হচ্ছে যখন কোনো সফটওয়্যার প্রোডাক্ট স্টার্ট হয়, বেসিক্যালি আমি যেটা বলেছিলাম যে আমরা কোনো প্রজেক্টের অর্ডার পাই মানে কি, কোনো কোম্পানি নিশ্চয়ই কোনো কাস্টমারের রিকোয়ারমেন্ট আছে, তাহলে কোনো কাস্টমারের রিকোয়ারমেন্ট বেসিস যখন কোনো সফটওয়্যার প্রোডাক্টের কাজ স্টার্ট হয় সেটাকে কিন্তু বলা হয় প্রোডাক্ট কনসেপশন, ঠিক আছে? বোঝা গেল? দেখো আরেকবার বলবো না, বুঝতে ম্যাম, পেরেছো আরেকবার সবাই? বলুন এটা। দেখো, ফর এক্সাম্পল আমরা যখন কোনো সফটওয়্যার বিল্ড করতে শুরু করছি, স্টার্ট করছি, অ্যাট দ্যাট হ্যাঁ ম্যাম। টাইমে
ধরো কোনো কাস্টমারের রিকোয়েস্ট এসেছে বলেই তো আমরা কাজটা স্টার্ট করেছি। তো যখন হ্যাঁ ম্যাম। প্রোডাক্ট বিল্ড হয় বাই দ্য কাস্টমার রিকোয়ারমেন্ট, ঠিক আছে, সেটাকে আমরা বলবো প্রোডাক্ট কনসেপশন। ঠিক আছে। ঠিক আছে ম্যাম। আচ্ছা, নেক্সট দেখো, আমি আরেকটা ব্যাপারও রয়েছে এখানে, ডিফারেন্ট ডিফারেন্ট অথর ডিফারেন্ট ডিফারেন্ট কথা বলে। লাইক এটাকে অনেকে সফটওয়্যার লাইফ সাইকেল মডেলও বলে, অনেকে এটাকে প্রসেস মডেলও বলে। আবার ভালো করে শোনো, এই যে সফটওয়্যার লাইফ সাইকেল মডেলটা পড়াচ্ছি, এটাকে অথর টু অথর ভ্যারি করে। অনেকে এটাকে সফটওয়্যার লাইফ সাইকেল মডেলও, যেটা আমি পড়াচ্ছি সেটা বলে, অথবা প্রসেস মডেলও বলে। আচ্ছা, এবার দুটো কেন বলে সেটা আমি বলছি, ঠিক আছে। প্রথমত, সফটওয়্যার লাইফ সাইকেল মডেলে যেই প্রসেস গুলো বা আহ, ধরো যে অ্যাক্টিভিটিস, বেসিক্যালি লাইফ সাইকেল অ্যাক্টিভিটিস গুলো অনেক ডিটেলে প্রেসক্রাইব করা থাকে। ঠিক আছে। ডিটেল মানে কি, এই কেসে অনেক সময় আমাদের অনেক ম্যাথামেটিক্সও ইউজ হয়ে থাকে। যদি আমি সফটওয়্যার লাইফ সাইকেল মডেলটাই কনসিডার করি, প্রসেস রাদার দ্যান প্রসেস মডেল, ঠিক আছে, এখানে কি হয়, সফটওয়্যার লাইফ সাইকেল মডেলে অনেক ডিটেল অ্যাক্টিভিটিস অ্যাড হয়। ডিটেলটা অনেক সময় ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দিয়েও অ্যাড হয়ে থাকে। লাইক ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোন একটা ডকুমেন্ট তৈরি হচ্ছে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস এর ওপর। কালকে আমি দেখিয়েছিলাম, মনে আছে, একটা কারের মডেল, কিন্তু কারের সাথেই আমরা হ্যাঁ যখন ম্যাম। করছিলাম, দ্যাট ইজ এমপ্লয়িজ নাম, এমপ্লয়িজ এনরোলমেন্ট নাম্বার, অ্যাজ ওয়েল এজ স্যালারি, সেগুলোতে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন চলে আসে। এটাকে আমরা সেই জন্য সফটওয়্যার লাইফ সাইকেল মডেল বলছি, মোর ডিটেল ইউজিং সাম ম্যাথমেটিক্স নোটেশন। কিন্তু এটাকে অলসো নোন অ্যাজ, সাম অথর অলসো ডিনোটেড বাই প্রসেস মডেল। কিন্তু প্রসেস মডেলে আমরা বলবো না, তার কারণই হচ্ছে প্রসেস মডেলে কখনোই ডিটেল ম্যাথমেটিক্যাল নোটেশন অ্যাড হয় না। বোঝাতে পারলাম? তার মানে এটা আমার যদিও অথর টু অথর ভ্যারি, আচ্ছা আমি আরেকবার বলছি, আমাদের অথর টু অথর যদি ভ্যারি হয়, ধরো ভ্যারি করছে, কেউ কেউ বইয়ে লিখেছে এটা সফটওয়্যার লাইফ সাইকেল মডেল, কেউ কেউ লিখেছে প্রসেস মডেল। সফটওয়্যার লাইফ সাইকেল মডেলে কি হয়, মোর ডিটেলে প্রেসক্রাইব করা হয়। একসাথে প্যারালালি কিছু ম্যাথ, এতটাই ডিটেলে যাওয়া হয়, অনেক সময় কিছু ম্যাথামেটিক্স রিকোয়ারমেন্ট হলেও ম্যাথামেটিক্স নোটেশনে ইউজ করা হয় সফটওয়্যার লাইফ সাইকেল মডেলে। তার মানে কি, এটা অনলি থিওরি পার্ট না, কিছু প্র্যাকটিক্যালও রয়েছে এটাতে। বাট এটাকেই যদি অন্য অথারদের অনুযায়ী আমি প্রসেস মডেল বলে ডিসক্রাইব করি, অ্যাট দ্যাট টাইমে প্রসেস মানে হচ্ছে এটা কমপ্লিটলি থিওরি বেস হয়ে যায়। এখানে কোনো প্র্যাকটিক্যাল বা ম্যাথামেটিক্স এর কোনো ক্যালকুলেশন হয় না, কমপ্লিটলি থিওরি বেস এটাকে ইমপ্লিমেন্ট করতে হয়। সেই জন্য অথার টু অথার এটাকে সফটওয়্যার লাইফ সাইকেল মডেল বা প্রসেস মডেল, হোয়াট এভার যেটা বলেই ডিফাইন করুক না কেন, আমরা অলওয়েজ এটাকে সফটওয়্যার লাইফ সাইকেল মডেল হিসেবেই ডিনোট করব। ঠিক আছে, এবার বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার দেখো বেসিক্যালি তাহলে আমরা কি জানলাম, সফটওয়্যার লাইফ সাইকেল মডেল মানে হচ্ছে মোর ডেসক্রিপটিভ as well as diagrammatic representation of a software life cycle. Why diagrammatic representation? কারণ কালকেই আমরা দেখেছি feasibility study, requirement analysis, design, coding, testing, maintenance একটা গ্রাফে দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে? একটা প্লটে দেখিয়েছিলাম। হ্যাঁ ম্যাম। কোথায় গেল? এখানেই তো ছিল, কোন একটা স্লাইডে ছিল, এত আগে ছিল কি? হ্যাঁ এই তো, এই যে এই মডেলটা ছিল। তার মানে আমাদের লাইফ সাইকেল মডেলটা ধরতে পারি এই ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করছে। দুটো রিলেট হলো তো। আর একটা জিনিস দেখো, ও আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ধরো আমার একটা প্রজেক্টের জন্য একটা লাইফ সাইকেল মডেল আমরা ইমপ্লিমেন্ট করছি, ঠিক আছে। আবার আর এক ডিফারেন্ট একটা প্রজেক্টের জন্য আমরা আর একটা লাইফ সাইকেল মডেল এরকম ইমপ্লিমেন্ট করছি। তার মানে কি, আমাদের এই যে এই মডেলটা রয়েছে, ফিজিবিলিটি স্টাডি, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, হোয়াটএভার পরের স্টেপ গুলো, সেই স্টেপ গুলো কখনোই ইউনিক হবে না। মানে কি, ধরো এই আমার একটা প্রজেক্টের জন্য এই অবশ্যই এই স্টেপ গুলো আমার পরপরই কাজ করবে, ফিজিবিলিটির পরে রিকোয়ারমেন্ট আসবে,
তারপরে হার্ডওয়্যার না সফটওয়্যার সেটা হবে, ফাইনালি ইন্টিগ্রেশন টেস্টিং হবে, তারপরে মেনটেনেন্স হবে। এটা একটা প্রজেক্টে কাজ হচ্ছে এই মডেলটা, কিন্তু তার রিকোয়ারমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। আবার সিমিলারই আমি এই মডেলটাকেই আরেকটা প্রজেক্টে যখন ইমপ্লিমেন্ট করতে যাব, সেখানে অবশ্যই স্টেজগুলো পরপর সেমই থাকবে, কিন্তু তার রিকোয়ারমেন্ট আলাদা হতে পারে। আমি কি বোঝাতে পারলাম? বেসিক্যালি হ্যাঁ ম্যাম। আমি যদি আরো যদি ভালো ভাষায় বলি, মানে ডিফারেন্ট লাইফ সাইকেল মডেল may map the basic development activities to phase in different ways basically, মানে according to their requirement they converted to different ways। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি চলে যাই। উম, আচ্ছা, এটা কি বোঝা গেল? একদমই না, আমরা তো লাইফ সাইকেল মডেলেই শিখে গেলাম যে যতটা পার্ট হবে, যতদূর হবে, সেটা অ্যাসেম্বল হয়ে টেস্টিং হয়ে যাবে। ফর এক্সাম্পল ধরো আমার দুটো পার্ট হয়ে গেছে, সেটা অ্যাসেম্বল হয়ে টেস্টিং হয়ে গেছে। এবার কাস্টমার আমাকে অর্ডার করলো যে আমি আরো কিছু ফিচার অ্যাড করতে চাই, হতেই পারে অ্যাকর্ডিং টু দেয়ার রিকোয়ারমেন্ট। আমরা কি করি, রিকোয়ারমেন্টটা যখন দেখলাম সেটা আমাদের অবশ্যই ও নিশ্চয়ই বাজেটটাও চেঞ্জ করবে, যেহেতু রিকোয়ারমেন্টটা চেঞ্জ হয়েছে। তাহলে সেটা আমাদের অনুযায়ী কস্ট এফেক্টিভ কিনা ফার্স্ট আমাকে সেটা ক্যালকুলেট করতে হবে। কস্ট এফেক্টিভ হয়ে গেলেই আমরা নেক্সট অ্যাকর্ডিং টু, এই যে ধরো এই যেটা আমি বললাম এখনই বলতে চাইছিলাম, ভালো কোয়েশ্চেনই করেছো, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস এই স্টেপটা পড়বে কিন্তু। কারণ আমার ফার্স্ট স্টেপ যেরকম ছিল, ধরো এই যে এখান থেকে বলি আরো সুবিধে হবে। কোথায় গেল? হ্যাঁ, ফিজিবিলিটি স্টাডিটা আমি করে ফেলেছি। ফিজিবিলিটি স্টাডি মানে হচ্ছে কস্ট এফেক্টিভ কিনা বা প্রজেক্টটা কিরকম। নেক্সট কিন্তু মেন রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, মানে দ্যাট ইজ স্টেপ 2 তে গিয়ে অ্যাড হবে ও যেটা চাইছে। তারপরে আবার প্যারালালি ডিজাইন টেস্টিং মেনটেনেন্স হবে। তার মানে কি, যদি আমার প্রজেক্টে 20%ও হয়ে থাকে, তারপরেও যদি কোনো ফিচার অ্যাড হয়, সেটা কিন্তু রিকোয়ারমেন্ট অ্যানালিসিসে গিয়ে অ্যাড হবে। তারপরেই সেটা স্পেসিফাই হবে যে সেটা কোন পার্টে যাবে বা কোন লাইফ সাইকেল। আমি যেটা বললাম অ্যাকর্ডিং টু আমাদের প্রজেক্ট লাইফ সাইকেল মডেলে এই স্টেজ গুলো অবশ্যই পরপর ফলো হয়, কিন্তু সেটা ডিফারেন্ট ডিফারেন্ট মডেল অনুযায়ী অ্যাক্টিভিটিস গুলো চেঞ্জ হয় বেসিক্যালি। তাহলে কোনো অসুবিধে হবে না আমার ইমপ্লিমেন্ট করতে। ফাইনালি আবার ফাইনাল তো কম্বাইন হয়ে একটা টেস্টিং হবে। ধরো আমার যেটা রিকোয়ারমেন্ট দিল, সেটা আমার ধরো দুজনের কম্বাইন হওয়ার পরই ওটা অ্যাড করতে হচ্ছে, বা চারজনের পর হয়তো ধরো আমি ধরলাম ম্যাক্স টু ম্যাক্স 70% আমার প্রজেক্টের কমপ্লিট হয়ে গেছে, তারপরে উনি একটা কিছু ডিমান্ড করলেন, তখনও কিন্তু এই স্টেজ অনুযায়ী আমাকে ফলো করতে হবে, রিকোয়ারমেন্ট দিয়ে যেতে হবে, দিয়ে অ্যাড হবে, দিয়ে ফাইনালি আমার যখন কোডিং টেস্টিং মেনটেনেন্স হয় সেরকম হবে। এটাতে কোনো অসুবিধের কিছু নেই, ঠিক আছে? কারণ আমরা সবসময় জানছি এটা কিন্তু একটা টিম ওয়ার্ক, তাই তো? দেখো, আচ্ছা এবার আমি জানবো এই যে আমি সফটওয়্যার লাইফ সাইকেল মডেলটা বলছি, এটা কেন আমি পড়বো কেন, সেটাও তো দরকার। আমি কেন পড়বো সেটাও জানা উচিত। আচ্ছা, এগুলো সব আমি যেগুলো বলেছিলাম সেগুলো রয়েছে এখানে। দেখো, প্রথমত কেন পড়বো সেটা একটু লেখা রয়েছে। এক হচ্ছে আমাদের যে প্রজেক্টটা পাবো সেটা আন্ডারস্ট্যান্ড করতে সুবিধে হয়। তার সাথে আরো কিছু রয়েছে, ধরো ফর এক্সাম্পল আমি বলছি, মানে সফটওয়্যার ডেভেলপ যখন করব, তখন যে অর্গানাইজেশন থাকে বা আমাদের টিম মেম্বারের মধ্যে যে অর্গানাইজ ওয়েতে কাজ করব, সেটা ফার্স্ট অফ অল সুইটেবল ওয়েতে ডিফাইন করা হয়। সুইটেবল ওয়েতে ডিফাইন মানে কি, কোন পার্টটা কার যাবে। ধরো আমি একটা পার্ট নিয়েছি, অন্যরা অন্য পার্ট নিয়েছে, এবার আমাকেও তো সেই স্টেজ গুলো দিয়ে যেতে হবে। দ্যাট ইজ আমার পার্টেরও শুরু থেকেই, ধরো আমি যেই পার্টটা পেয়েছি সেখান থেকেই কিন্তু শুরু হবে ফিজিবিলিটি স্টাডি, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, হার্ডওয়্যার না সফটওয়্যার হবে, দেন ডিজাইন, কোডিং, মেনটেনেন্স, এগুলো হবে। এবার যদি গ্রুপে যদি 6টা মেম্বার থাকে, 6টারই কিন্তু প্রজেক্টের যেই পার্ট গুলো রয়েছে সেই এভরি পার্ট কিন্তু এই লাইফ সাইকেল মডেল দিয়ে গ্রো থ্রু হয়। এটার কারণ হচ্ছে কি, এখানে দেখো আরেকটা পয়েন্টও লেখা রয়েছে, হেল্প ইন টেইলরিং এ প্রসেস মডেল ফর এ স্পেসিফিক প্রজেক্ট। তার মানে কি,
আমরা যদি একটা পুরো প্রজেক্টকে ভেঙে নিই, ভেঙে ইচ পার্টকে এই যে লাইফ সাইকেল মডেলের থ্রু দিয়ে যদি নিয়ে যাই, তাতে আমি একটু আগেই পড়লাম, যদি আমি লাইফ সাইকেল মডেল যদি ফলো করি, তাহলে এটা মোর ডিটেলে আমাকে আউটপুট দেয়। আর অ্যাজ ওয়েল অ্যাজ এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচও, কারণ এখানে কিছু আমার ম্যাথামেটিক্যাল অ্যানোটেশনও আমরা ইউজ করে ক্যালকুলেশন করছি, যেটা অন্য কোনো মডেলে পসিবল নয়। সেই জন্যই আমরা এই যে লাইফ সাইকেল মডেলটা স্টাডি করি, এটা হচ্ছে কারণ হচ্ছে মোর প্র্যাকটিক্যাল ওয়েতে এটা কাজ হয়, থিওরিটিক্যাল অ্যাপ্রোচ নয়। ঠিক আছে, বোঝা গেল কি? এখানে ডকুমেন্ট করতে অনেক ইজি হয়, দেখো লেখা রয়েছে। ডকুমেন্টেশনে ইজি, তার কারণ হচ্ছে বিভিন্ন পার্ট গুলো যখন থাকছে, আমাদের এরর শর্ট আউট করতে আরো ইজি হয়ে যাচ্ছে, কারণ আমরা 6 জনের টিম মেম্বারই সবাই ওই প্রসেসের থ্রু দিয়ে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমার এরর না হওয়ারই কথা, দিয়ে ফাইনালি আমি একটা ভালো প্রজেক্ট আউটপুট পাচ্ছি। এগুলো কিছু দেওয়া রয়েছে, বেসিক কিছু। এগুলো বইয়ে একটা পেজে দেওয়া রয়েছে, ঠিক আছে? এখানে অনেকগুলো স্লাইড বানিয়েছি, কিন্তু বেসিক্যালি একটা পেজে এগুলো সব রয়েছে। এটা চ্যাপ্টার 2 শুরু হয়ে গেছে, ঠিক আছে? পুরোটাই চ্যাপ্টার 2 এর কনসেপ্ট রয়েছে। তোমরা বেটার হবে বই থেকে পড়ো, এখানে খুব ছোট ছোট ভার্সন করে দেওয়া রয়েছে। আর অসুবিধে হলেও আমাকে বলো। এই যে যেটা আমি বললাম যে এখানে আহ, মানে এরর শর্ট আউট করার যেটা সুবিধে, যে 99% বেসিক্যালি এরর ফ্রি হয়, কারণ এতগুলো মডেলের থ্রু দিয়ে যাচ্ছে। আচ্ছা, আরো কিছু রয়েছে। এখানে আমি বলি লাইফ সাইকেল মডেলের কিছু ইম্পর্টেন্ট মডেল রয়েছে, ঠিক আছে? এগুলো আমি কাল ক্লাসে বলবো। এগুলো কিন্তু লাইফ সাইকেল মডেলের আন্ডারে পড়ে, ঠিক আছে? দেখো, ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল, ইটারেটিভ মডেল, ইভলিউশনারি মডেল, প্রোটোটাইপিং মডেল, স্পাইরাল মডেল। এই যে যে কটা রয়েছে, টোটাল 5টা মডেল, 5টা মডেল থেকেই কোয়েশ্চেন আসে, একদম উইথ ডায়াগ্রাম দিয়ে। ঠিক আছে, এগুলো কিন্তু এই যে 5টা মডেল বললাম, এগুলো বেসিক্যালি আমাদের সফটওয়্যার লাইফ সাইকেলেরই মডেল। ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, আর এটা তো শেষ এই চ্যাপ্টারটা। মানে এটা এই যে সামারি গুলো তোমাদের কাল পড়তে বলেছিলাম, এটা বেসিক্যালি ফার্স্ট চ্যাপ্টারে কিছু সামারি রয়েছে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের আমি সিলেবাসটা একটু বলে দিই। তোমরা যেহেতু মানডে থেকেই তোমাদের এক্সাম স্টার্ট, সেই জন্য এখানে আমি হয়তো 5টা মডেল কিংবা 3টে মডেলই পড়িয়ে দেবো। আহ, ধরো আমি কালকে ক্লাস নেব না, ঠিক আছে? আমি স্যাটারডে ক্লাস নেব। স্যাটারডেতে আমি চেষ্টা করব এই 3টে মডেল শেষ করার, বা অ্যাটলিস্ট 2টো মডেল। মোট কথা ইভলিউশনারি মডেল পর্যন্তই এক্সাম হবে, যদি না পড়াতে পারি তাহলে ইটারেটিভ মডেল পর্যন্ত এক্সাম হবে। ঠিক আছে। ঠিক আছে ম্যাম। আজকে তো স্লাইড বেশি ছিল না। যতদূর পড়িয়েছি ততদূর কি সবার ক্লিয়ার হয়েছে? যে দেখো, আমি বেসিক্যালি অনেকগুলো মডেল পড়েছি, মানে পড়িয়েছি। তোমরা যা বুঝলাম কেউই খুব একটা পড়াশুনো করোনি। আমি বলবো বেটার একটু পড়ো, না হলে কি বলতো পরের কনসেপ্ট গুলো একটু অসুবিধে হবে। এগুলো যদি ঠিকঠাক মনে না থাকে, একটু অসুবিধে। আমরা কেন কি মডেল পড়ছি, বিভিন্ন টাইম গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে ইয়ার অনুযায়ী, সেগুলোই বা কেন পড়ছি, সেগুলো একটু নিজেরা দেখলে ভালো হয়। ম্যাম বলছি এই প্রেজেন্টেশনটা একটু আমাদের দিয়ে দেবেন? ঠিক আছে, আমি গ্রুপে দিই। এটা কে বললো যে আছে? ম্যাম এখানে প্রত্যেকটা স্লাইড নেই আমাদের কাছে, আমরা যেটা পেয়েছি সেটাতে সবকটা নেই, পুরো ঠিক জিনিসটা আছে। নেই আর কি। আমি ওই জন্য বললো না, মোর ডিটেলে বানিয়েছিলাম। ঠিক আছে, আমি দিয়ে দেবো, ঠিক আছে, আজকেই দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে ছিল জন্যই আমি দিইনি এতদিন। আমি তাহলে একটা কাজ করছি, এটাও দিয়ে দিচ্ছি, কালকেও যেটা পড়াবো সেটাও দিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, কাল আমি কি বলছে ডিটেলস, মানে বুঝলাম না। এই প্রভাস না কি লিখেছে ডিটেলস, এটার মানে কি বুঝতে পারলাম না। আর কালকে আমি ক্লাস নেব না। তোমাদের স্যাটারডে 11টা থেকে নিলে প্রবলেম রয়েছে?
ঠিক আছে, আমি তাহলে স্যাটারডে 11টা থেকে নেবো, ঠিক আছে? আর কালকে আমি নেব না ক্লাস। তোমাদের অ্যাটেন্ডেন্স হোক, আমি এখনই তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দুটো স্লাইডই তোমাদের ততক্ষণ অ্যাটেন্ডেন্স হতে হতে। আর পারলে, যেটা বারবার করে বলা হচ্ছে, কোয়েশ্চেন গুলো একটু দেখো, কোয়েশ্চেন গুলো না দেখলে তোমরা আইডিয়া পাবে না। সেই জন্যই আমি কোয়েশ্চেন গুলো দিয়েছি, পারলে একটু দেখলে তোমাদেরই সুবিধা হবে।